দর্শক, আমরা তো নজর রাখছি ইরানে কি হচ্ছে এবং ইরান কেন্দ্রিক কি চলছে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। তো আমি তো প্রত্যেক দিনই একটা আপডেট দেওয়ার চেষ্টা করি যে এখনও পর্যন্ত কি খবর। তো আমি আজকে আপনাদেরকে ফের আপডেট দেব। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে, যিনি খুবই ভালো ব্যাখ্যা দিয়ে থাকেন। হ্যাঁ, পেয়েছি অনলাইনে। ব্রিগেডিয়ার দাস, আজকে একটু বেলা হয়ে গেল আপডেটটা নিতে এবং দর্শকদেরকে দিতে, তাও আপনার কাছ থেকে না নিলে আমিও ঠিক বুঝে উঠতে পারছি না, এবং আমার মনে হয় আমার যারা দর্শক আছেন তারাও ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না। কারণ একটা কথা কি জানেন তো, আমি দেখতে পাচ্ছি অনেক খবর হচ্ছে, অনেক ভিজুয়াল সামনে আসছে, আবার পরেক্ষণই দেখতে পাচ্ছি সেই ভিজুয়াল পুরনো। অনেক ভুলভাল খবরে কিন্তু ছড়াচ্ছে মিডিয়াতে। আসলে যে যা পারছেন তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু আপনার ব্যাখ্যা অনেকটাই অথেন্টিক, যেটা আমার দর্শকরা মনে করেন। সেই জন্য আপনাকে দিনে একবার হলে আমাকে নিতে হচ্ছে। আচ্ছা, আমাকে প্রথমে একটু আপডেট দিন তো যে এখনও পর্যন্ত কি খবর। কালকে তো ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস মিট করলেন, দেখলাম, সেখানে কিছু কথা বললেন ইরান সম্পর্কে। তো এখনও পর্যন্ত কি খবর আছে, আপডেটটা একটু দিন আগে। দেখুন, আপনি যেমন বললেন, গতকাল রাত্রে ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস মিট করলেন এবং সেখানে তিনি জানালেন যে তার দেশবাসীকেই বেসিক্যালি জানাচ্ছিলেন যে আমরা দরকার হলে 5-6 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যেতে পারবো, কোনো আমাদের রসদের অভাব নেই, আমাদের অনেক অনেক মিসাইল আছে, অনেক অনেক বোম আছে, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বীর। এবং এই যা বলে থাকেন উনি আর কি, আমাদের দেশের সৈনিকরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ। জানি না কি করে শ্রেষ্ঠ, কারণ ভিয়েতনামে কে পালিয়েছিল ভগবান জানে, আফগানিস্তানে কে পালালো, প্লেন করে এমন করে প্লেন চালাচ্ছে যাতে প্লেন থেকে লোকে পড়ে লাফি লাফি পড়ে যাচ্ছে, সেটা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক। যাই হোক, তো সেই সব বলে টোলে উনি অনেক ড্রাম বাজিয়ে এটা বোঝালেন দেশবাসীকে যে এত সৈনিক মরছে আমাদের, তো আমরা এখন আরেকটু যুদ্ধ করতে হবে। যেটা উনি ভেবেছিলেন শর্টকাটে দাম করে, যেমন করে ভেনেজুয়েলাকে নিয়ে নিয়েছিলেন, তেমনি করে হয়ে যাবে কাজটা, হচ্ছে না। ইসরায়েল একদম দাঁতের সাথে দাঁত চেপে লড়াই করছে, সেইটা ওনার একটু চিন্তার বাইরে ছিল। এইবার হচ্ছে আপডেটে হয়েছে কি, যে দেখুন সকাল থেকে দেখছি যে এই না, মেসেজটা ইসরায়েল না, দেওয়ার, ইরান দাঁতে দাঁত চেপে করছে, তাই তো? ইরান 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 একদম সরি, ইরান দাঁতে দাঁত চেপে করছে। এবার সকাল থেকে দেখছি যে হেজবোল্লাহ আর ইসরায়েলের একটা মারপিট চলছে। হেজবোল্লাহ ইসরায়েলের একটা বড় বেসকে অ্যাটাক করে দিয়েছে আজকে সকালে, এয়ার বেসকে হায়াফার কাছে। এবং তাছাড়া হেজবোল্লাহ অনেক জায়গায় মারছে এবং ইসরায়েলও হেজবোল্লাহর উপরে অ্যাটাক করছে কনস্ট্যান্ট, এবং বেইরুটে বোম ফেলছে। সেটা একটা দিক। আর ইরান দেখছি বেছে বেছে ইউনাইটেড স্টেটসের টার্গেট, কখনো এমবাসি, কখনো আল ডাফরা এয়ারবেস ইউএইর, কখনো আলী আল সালেম এয়ারবেস কুয়াতের, আরবিল ইরাকের হেডকোয়ার্টার আছে ইউএস এর একটা, সেইখানে সব জায়গায় ফেলছে। এবং কোথাও কোথাও দেখছি আমেরিকান সিটিজেনদের বলা হচ্ছে তোমরা তোমাদের মতো করে ব্যবস্থা করো, এদিকে এসো না, মাথায় আঘাত হয়ে যেতে পারে, তোমাদের আহত হয়ে যেতে পারো। এবং ড্রোনের খেল দেখাচ্ছে, এখানে একটা ট্যাকটিক্স আছে, সেইটা বুঝতে হবে। দেখুন, আমেরিকা আর ইসরায়েল তো দুটো বড় শক্তি, তারা কিন্তু নিখুঁতভাবে গত 2 দিনে ইরানের সমস্ত এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিকে ধ্বংস করেছে, হাজার হাজার জিনিস ধ্বংস করেছে। এবং তখন ইরানের থেকে একটা মেসেজ এসছে আইআরজিসির থেকে, যে আমরা এখন অবধি আমাদের ছোটখাটো অস্ত্রগুলো ব্যবহার করছি এবং তোমরা তোমাদের বড় বড় অস্ত্রগুলো ব্যবহার করতে থাকো, আমাদের আসল মিসাইলগুলো এখনো আমরা ব্যবহার করিনি। সেটা কিছুটা হলেও সত্যি, কারণ ইরানের কাছে কিছু মিসাইল আছে যেটাকে আমরা বলি হাইপারসনিক, মানে একটা হয় সনিক মানে সাউন্ডের থেকে কম স্পিডে, একটা হয় সুপারসনিক সাউন্ডের থেকে একটু বেশি স্পিডে, আর একটা হয় সাউন্ডের থেকে 10 গুণ বেশি স্পিডে, মানে যেটা কোনো রেডার আটকাতে পারে না। এত স্পিড তো আটকাবে কি করে, মানে আপনি দেখলেন আসছে এবং তারপর আপনি মরে গেলেন, মানে 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল ব্যাপারটা। মানে 10 ম্যাক 12 ম্যাকের মিসাইল আছে পৃথিবীতে, ইরানের কাছেও আছে। তারা কিন্তু এখনো সেরকম ভাবে একটা শুনেছিলাম, বাকি সেরকম ভাবে ব্যবহার করতে শুনিনি। এবং গতকাল এটাও শোনা গিয়েছিল যে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতাহুর বাড়িতে নাকি মিসাইল পড়েছিল ওনার অফিসে, এবং ওনার কিছু হয়নি। উনি তারপর একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে আমার কিছু হয়নি, এবং ইসরায়েল বলেছিল হ্যাঁ একটা অ্যাটাক হয়েছে। এবং আজকে দেখছি অনেকগুলো এম্বাসিতে ইরান অ্যাটাক করেছে। এইবার কি হচ্ছে, একটা খেলা হচ্ছে, সেই খেলাটা হচ্ছে ইরান কি দিয়ে অ্যাটাক করছে, ড্রোন দিয়ে। ড্রোনের দাম কত, একটা সাধারণ ড্রোন যেগুলো দিয়ে ইরান ব্যবহার করছে, $10,000। আর আমেরিকা কি দিয়ে প্রতিহত করছে ওই ড্রোনটাকে, প্যাট্রিয়ট মিসাইল দিয়ে। এবং একটা মিসাইল ব্যবহার করছে না, দুটো মিসাইল ব্যবহার করছে, কখনো কখনো সেন্সিটিভ টার্গেট হলে, কোনো এয়ারবেস হলে 3টে মিসাইল ব্যবহার করছে একটা ড্রোনকে আটকাবার জন্য। করতেই পারে, তারা বড় লোক, কিন্তু দাম কত, $1 মিলিয়ন। তো এইখানে দেখুন গল্পটা, যে একটা একটা লোক
আপনাকে একটা পাথর মারলো আর আপনি তাকে গুলি মারতে শুরু করলেন, তো একটা গুলির দাম আপনার 1,000 টাকা, ওর পাথরের দাম ফ্রি, প্রায় ফ্রি আর কি। তো এইভাবে আমেরিকাকে কিন্তু ইরান একটা চালাকির ফাঁদে ফেলছে, এবং আমেরিকাও তো বসে নেই, তারাও স্ট্রাইক করছে। আমার মনে হয়, এটা আমি অন্য চ্যানেলেও বলেছি, যে আমেরিকা এখন ট্রাম্প ইলেকশন আছে এবং ট্রাম্পের ডোমেস্টিক অডিয়েন্স, তাতে ট্রাম্পের উপর কিছু চাপ আছে। একটা চাপ হচ্ছে এপস্টিন ফাইলস বলে একটা কেস চলছে ট্রাম্পের ব্যক্তিগত কুৎসা নিয়ে, সেইটার ব্যাপার। আরেকটা হচ্ছে ট্রাম্প এই যে ট্যারিফ লাগিয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাও আমেরিকার মানা করে দিয়েছে, এই ট্যারিফটা আপনি লাগাতে পারেন না। ট্রাম্প এই যুদ্ধটা দিয়ে একটা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছিল, যে আমি জয় হয়ে ফিরবো। সেখানে দেখছে উল্টে আমাদের ডেড বডি ফেরত আসছে দেশে, এবং অনেকগুলো ডেড বডি গেছে আমেরিকাতে এবং আরো যাবে, যেটা শুনছি সংখ্যাটা নাকি 100-র উপরে। এবার সেখানে কি হচ্ছে, আমেরিকাবাসীরা কিন্তু রাশিয়ার মতো না, তাদের ডেড বডি গেলে তারা ডেভেলপড কান্ট্রি, আমেরিকা ইউরোপ এদের যদি একটা লোক মরে যায় হায় হায় হয়ে যায় আর কি, যেটা রাশিয়ার মতো বা চায়নার মতো না, যেখানে অনেক লোক ডিক্টেটরশিপ বা সেমি ডিক্টেটরশিপে কি হয়, যে অনেক লোক মারা গেলেও কোনো ব্যাপার না, সরকার বলবে তারা মরবে। আমেরিকাতে সেটা না, ট্রাম্পকে পাত্তারি গুটাতে হবে। তাহলে আমি যেটা আশঙ্কা করছি, ট্রাম্প এইখান থেকে বেরিয়ে আসবে কিভাবে, সে কোনো মহা অস্ত্র ব্যবহার করবে, এবং সেই মহা অস্ত্রটা কি এই মুহূর্তে জানি না, বাট আরো কি আছে, হ্যাঁ আমেরিকার কাছে আরো অস্ত্র আছে যেগুলো এখনো ব্যবহার হয়নি। যেমন একটা মাদার অফ অল বোমস আছে, যেটা একবার মাত্র ব্যবহার হয়েছিল বিশ্বে, আফগানিস্তানে, এবং এইটা মানে বিশাল এমন একটা বড় জায়গার থেকে অক্সিজেন বার করে নেয়। তো এইবার, আর তাছাড়া একটা ম্যাক্সিমাম অর্ডিন্যান্স পেনিট্রেটর আছে, যেটা যেটা 60 ফিট দূরে কংক্রিটের মধ্যে ঢুকে গিয়েও নিউক্লিয়ার ব্লাস্ট করে দিতে পারে। তো এইবার এইগুলো দেখা যাক আমেরিকা কি করে, বাট আমি জাস্ট আজ করছি। এবার আরেকটা ঘটনা যেটা ঘটেছে, 2-3টে, যেটা মানে আপনার পুরো আপডেটে, স্পেন আর ইউনাইটেড কিংডম, ব্রিটেন, এরা না করে দিয়েছে যে আপনারা আমাদের বেস এই লড়াইয়ে ব্যবহার করবেন না। এবং ইরান গালফের মানে মিডল ইস্টের বা ওয়েস্ট এশিয়ার 9টা দেশকে একসাথে আঘাত করছে, এবং তাদের মধ্যে কিছু দেশ কিন্তু সাইজে খুব ক্ষুদ্র, যেমন ধরুন বাহরেন, যেমন ধরুন কুয়েত, কাতার, সৌদি আরবিয়া অনেক বড়, কিন্তু বাকিগুলো ক্ষুদ্র দেশ। ইউএই, আপনাকে কালকেও আমি বলছিলাম। এবং দেখুন, ভারতবর্ষেতে যদি 1000টা মিসাইলও পড়ে, ভারতবর্ষে বহু লোক থেকে যাবে, কিন্তু ছোট্ট ছোট্ট দেশে যদি এগুলো হয়, শ্রীলঙ্কায় যদি পড়ে 1000টা মিসাইল, তছনছ হয়ে যাবে। তো সেইখানে এরা ভয় পাচ্ছে একটু এই মুহূর্তে। তেলের দাম নিয়ে আপনি বললেন, এবং আপনি স্ট্রেট অফ হরমুজ নিয়ে একটা ইঙ্গিত করছিলেন, হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি যে তেলের দাম 13% অলরেডি বেড়ে গেছে, এবং অনেকগুলো এলপিজি প্রোডাকশন, যেটা আমরা গ্যাস, ডোমেস্টিক গ্যাস যেটা আমরা ব্যবহার করি, সেইগুলো ফ্যাক্টরিগুলো নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেইখানে নানান জায়গায়, কাতারে বন্ধ করা হয়েছে, ওমানে বন্ধ করা হয়েছে, এবং সেইখানে কি হবে, যে তেলের দাম আরো বাড়বে। এবং এই হরমুজ প্রণালী, যেটা হচ্ছে দুটো মানে খাড়ি বা গালফ বলতে পারেন আপনি, যেটা সমুদ্রেরই বড় অংশ আর কি, মানে আপনি যদি পার্সিয়ান গালফটা দেখেন, যেটা উপরের দিকটাতে, সেটার 300-400 কিলোমিটার মতো চওড়া, আর তলায় আছে গালফ অফ ওমান, ওটাও 200-250 কিলোমিটার চওড়া। বাট এই দুটোকে মাঝখানে যে ছোট্ট পাতলা একটা জলের প্রণালী, সেটা মাত্র 20, 25, 30 কিলোমিটার চওড়া। তো এইখানটাতে একটা ঘটনা ঘটে গেল, যে জাহাজগুলো আটকে দিচ্ছে, এবং বলছে এখন নাকি শুনছি, যেটা আপনিও বললেন, আমিও মিডিয়াতে দেখছি কোথাও কোথাও, যে বলছে চায়না আর রাশিয়াকে বলেছে আমরা অ্যালাউ করব তোমাদের জাহাজ। এইটা আপনি সত্যি বললেন, একটা নতুন ইকুয়েশন। এটা হলে আমেরিকা কি এর সাথে সহ্য করবে, না আমেরিকা নিজেরাই আটকাবে? তাহলে কি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগে এগাচ্ছি? আমি কালকের থেকে বলছিলাম যে চায়না তার তাস এখনো খেলেনি, এবার চায়না তাস খেলছে। চায়না আজকে একটু আগে বলেছে আমেরিকা এবং ইসরায়েল সংযত হও, তোমরা এই যুদ্ধটাকে আর এগিয়েও না। তো এইবার চায়না মাঠে নামছে। এবার রাশিয়ার কি ব্যাপার, রাশিয়া একটু ঘেটে আছে, কারণ তার নিজের যুদ্ধ চলছে, এবং রাশিয়ার একটা খুব লাভ হবে। একটা কথা আছে বাংলায়, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। এবার যদি আমরা কেউ কোথাও থেকে তেল না কিনতে পারি, তো তেলটা বিক্রি করবে কে? রাশিয়া বিক্রি করবে। আবার কে বিক্রি করবে? তেল বিক্রি করবার জন্য আছে কার কার কাছে? ইউএস এর কাছে আছে, ভেনেজুয়েলার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, 2-4টে আফ্রিকান দেশের কাছে আছে। রাশিয়ার তেল ভারত কিনেছিল, এখনো ভারত বলেনি আমরা কিনছি না। তো হয়তো ভারত কেন, ইউরোপও কিনবে রাশিয়ার তেল, সবাই কিনবে। দেখা যাক কি হয়। আরেকটা ঘটনা ঘটেছে, আপনাকে জানাই, এটা একটা আনন্দের ঘটনা। এই দুঃখের মধ্যেও কিছু আনন্দের খবর থাকে ভারতবর্ষের জন্য। সেটা হচ্ছে পাকিস্তান গেছে ফেসে। কিছুদিন আগে পাকিস্তান একটা ট্রিটি করেছিল সৌদি আরবিয়ার সাথে, যে পাকিস্তানের ওপর আঘাত আসলে সৌদি আরবিয়া বুক দিয়ে দাঁড়াবে, এবং সৌদি আরবিয়ার ওপরে আঘাত আসলে পাকিস্তান বুক দিয়ে দাঁড়াবে। পাকিস্তান এটা কেন করেছিল, যে ভারত যদি পাকিস্তানকে অ্যাটাক করে, তাহলে সৌদি আরবিয়ার আর্মিও জুড়ে যাবে, পাকিস্তানের সাথে লড়াই করতে বাধ্য হবে। তখন কিন্তু সৌদি আরবিয়া ভারতকে
আকার ইঙ্গিতে বুঝেছিল এই ট্রিটিটা আপনাদের জন্য প্রযোজ্য না। এবার উল্টো হয়ে গেছে, সৌদি আরবিয়া পাকিস্তানকে ডেকেছে, প্লিজ কাম, আমাদেরকে বাঁচান। এবার পাকিস্তান এখন এয়ারফোর্স পাঠাবে ওই ইরানের বিরুদ্ধে যাদের হয়ে পাকিস্তান এতক্ষণ কথা বলছিল, এবং আমেরিকা বসে দেখছে মজাটা যে পাকিস্তান করেটা কি। এতক্ষণ অব্দি তো ইরান হয়ে কথা বলছিল, এবং পাকিস্তানকে এবার আমেরিকাও বেস চাইছে যে এবার বেসগুলো দাও, আমরা ওখান থেকে উড়ে বাঁদিক দিয়ে ঢুকবো। মানে পাকিস্তানের সাথে ইরানের তো 900 কিলোমিটার বর্ডার আছে। এবার ট্রাম্পের যখন নিজের সার্ভাইভাল বন্ধ হয়ে যাবে, মানে আমি হয়তো আর রাষ্ট্রপতি থাকবো না 2 মাস পরে, তখন ও পাকিস্তানের আসিম মুনিরের সাথে বন্ধুত্ব করবে, না ভারতকে বলবে তোমরা যা ইচ্ছে করো পাকিস্তানের সাথে, আমি এদেরকে সাইজ করে দিচ্ছি। তো এইটা আমাদের জন্য একটা গুড নিউজ, যেটা মানে পাকিস্তানের। আরেকটা ব্যাপার না বললে আপডেটটা কমপ্লিট হবে না। ভারতবর্ষের রাজনীতিতে অনেকেই বলছেন যে ভারতবর্ষ নাকি চুপ করে আছে, এবং ভারতবর্ষ তার মুসলিম বিদ্বেষ দেখাচ্ছে, যে এখন অবধি আমাদের প্রধানমন্ত্রী একটা দেশের রাষ্ট্র শাসকের মৃত্যু হয়েছে কোনো টুইট করেননি, শোক বার্তা জানাননি। এটা সত্যি কথা, উনি জানাননি। কিন্তু ভারতবর্ষ নাকি ভয় চুপ করে আছে না, আমি এইখানে একটু দ্বিমত। ভারতবর্ষ পলিসি চেঞ্জ করছে, যেটা আমি কালকে আপনাকে একটু ইঙ্গিত করেছিলাম যে আমার আজ হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি যেটা আমি আজ অব্দি দেখিনি, ভারতবর্ষ দু নৌকায় পা দেওয়াটা এখন একটু বন্ধ করছে, দুপক্ষকে মানিয়ে চলাটা বন্ধ করছে, এবং মুসলিম বিদ্বেষ জিরো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে সকালে টুইট করেছেন, আমি জর্ডানের সাথে কথা বলেছি, সৌদি আরবের MBS যাকে বলে মোহাম্মদ বিন সুলতান, তার সাথে মোহাম্মদ বিন সালমান, তার সাথে কথা বলেছি, আমি UAEর সাথে কথা বলেছি, ইসরায়েলের সাথে কথা বলেছি। আমি শান্তি চাই, আমি স্থিরতা চাই, এবং ডেমোক্রেসিরা যখন একসাথে লড়াই করে তখন একটা ভালো কিছু হবে। তো ভারতবর্ষ তো তাহলে চুপ করে নেই, ভারতবর্ষ পক্ষ নিচ্ছে, এবং টুইট না করেও পক্ষ নিচ্ছে। ভারতবর্ষের বর্তমান সরকার, সেটা ভুল বা ঠিক আমি জানি না, আমি রাজনীতি করি না, আমি অ্যানালিস্ট, তারা চুপ নেই, তারা ওপেনলি একরকম ভাবে ইরানের বিরোধিতা করছে, এবং ইসরায়েল এবং গালফ কান্ট্রিজ যতগুলো আছে তাদের সাথে সহযোগিতা করছে। তারা সবাই মিলে তো চেষ্টা করছে ইরানকে শায়েস্তা করবার, এবং সেইখানে চুপ নেই। সেইটা যারা বলছে তারা ভুল বলছে, তারা পলিটিক্যাল গেম করছে। ভারতবর্ষ পক্ষ নিচ্ছে, ঠিক না বেঠিক আমি জানি না। আমি কালকে আপনাকে বলেছিলাম এই ব্যাপার নিয়ে, যে এইখানে আমি একটা দেখতে পাচ্ছি যে একটা গিয়ার চেঞ্জ হলো ভারতবর্ষে, যে এখন ভারতবর্ষ সবার আগে নিজের স্বার্থ দেখবে, সব সময় সবার স্বার্থ দেখে চলবে না। এবং যে আমাকে কিছু বললো তার কথা আমি ভুলে গিয়ে একটা বুকে জড়িয়ে ধরবো, সেটা করব না। আমি যারা ঘৃণা দেবে তাদের জন্য আমি কিছু ঘৃণা জমিয়ে রাখবো এবং ব্যবহার করব, এবং যারা ভালোবাসা দেবে, সাহায্যের হাত বাড়াবে, সেটা করব। তাহলে নেক্সট নাম্বার কার? নেক্সট নাম্বার পাকিস্তান, তুর্কি, এবং প্রয়োজন হলে আরো কিছু দেশ আছে যারা কিছু উগ্রবাদীকে পুষছিল গত কিছুদিন ধরে, আমাদের কাছের প্রতিবেশী দেশ, তাদেরও শায়েস্তা করা হবে। সেইটা একটা মঙ্গলময় দিক আমাদের, এবং সেনাবাহিনী তো প্রস্তুত। এবং এখন অবধি যেটা দেখছি 31টা প্রভিন্স আছে ইরানের, 24টা প্রভিন্সে আজকে একসাথে আমেরিকা অ্যাটাক করেছে। আমেরিকা কিন্তু সর্বশক্তি খরচ করছে মুখ রক্ষার জন্য, কারণ আমেরিকা যেটা ভেবেছিল যে এতক্ষণে ট্রাম্প আর কি গদিতে বসে মেডেল ফেডেল নিচ্ছে, কিছু একটা নোবেল প্রাইজ, আবার একটা যুদ্ধ করবার নোবেল প্রাইজ হয়তো পাচ্ছে, সেটা হচ্ছে না। এটা এখানে US আর ইসরায়েল মিলে 1200টা টার্গেট ধ্বংস করেছে। তারপরেও কিন্তু ইরান কথা বলে যাচ্ছে, হুতি কথা বলছে, হিজবুল্লাহ কথা বলছে, এবং তারা তাদের মতো করে দেখাচ্ছে আমরা পৃথিবীটাকে ঘেটে দেব, তেল সাপ্লাই দিয়ে ঘেটে দেবো, যাতে সারা পৃথিবী জড়িয়ে পড়বে, এবং তোমাদের উপর এমন চাপ দেবো যে তোমরা বাপ বাপ করবে। দেখা যাক কোথায় হয়। আমার মনে হয় নেক্সট 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন কোনো প্রশ্ন নেই এই মুহূর্তে, সব আপনি যা বলার বলে দিয়েছেন। ওকে, ভালো থাকবেন, আমি আবারও পরবর্তী সময়ে আপডেট নিতে আসব। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস পুরো আপডেট দিলেন, ব্যাখ্যা দিলেন, এবং যে হরমুজ প্রণালী সেখান থেকে অনেকটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ইরান, পুরো বিশ্বে এই যে তেলের যে বাজার সেটাকে ঘেঁটে দিয়ে সকলকে একেবারে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং ফলে এখন ডোনাল্ড ট্রাম্প এটাকে কীভাবে সামলাবেন সেটাও একটা বড় ব্যাপার রয়েছে। এখন তিনি যদি বড় কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করতে যান, এবং তার জেরে যদি আবার আরও বড় বিপদ ঘনিয়ে আসে, ধরুন এই যে পরমাণু অস্ত্র তৈরি করা যে কথাগুলো বলা হচ্ছে, সেখানে যদি কোথাও বা কোনো রিঅ্যাক্টরে লেগে যায়, তার জন্য যদি বিকিরণ তৈরি হয়, সেই বিকিরণ আবার যদি ছড়িয়ে পড়ে বিশ্বের একটা বড় অংশে, তখন তো আরও আবার একটা মুশকিল পরিস্থিতি তৈরি হয়ে যায়। ফলে বড় বোমা ইউজ করা
বা তাদের আরও বড় যা আছে সেগুলোকে ইউজ করতে গিয়ে আবার বেগতিক কিছু হয়ে যাবে না, তো সেটাও নিশ্চয়ই ট্রাম্পকে ভাবাবে। তো এখন যেহেতু শুরু করেছেন ট্রাম্প, সুতরাং এরও একটা নিষ্পত্তি করতে হবে। তারা চাইছেন একটা সন্তোষজনক নিষ্পত্তি, যে ইরান একেবারে সারেন্ডার করে দিক। আর যদি সারেন্ডার না করে ইরান, ফলে মুখরক্ষাই বা কী করে করবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে একটা জটিল ইকুয়েশন তৈরি হচ্ছে। এখন এর শেষ কোন দিকে মানে এই মুহূর্তে বলা কিন্তু খুব মুশকিল। এটা ঠিক বললেন ব্রিগেডিয়ার দাস যে আগামী 24 ঘন্টা খুব ভাইটাল। ইরান এখনও তারা মানে মাথা নত করতে চাইছে না, তারা এখনও তাদের মতো করে কাজটা চালিয়ে যেতে চাইছে। প্রতিবাদ মানে প্রত্যাঘাত যদি বলি, সেগুলো ওরা কেরম করে করছে, ওরা আশপাশের দেশগুলোকে মানে ঘাঁটছে, বেসগুলোতে অ্যাটাক করছে। তো তেলের এই সরবরাহ যে চ্যানেলটা, সেটাকে ডিস্টার্ব করছে এবং একটা অংশকে আবার ছাড়ছে, রাশিয়া চীন তাদের জন্য ওপেন রাখছে। ফলে এদিকে তারা একটা গ্রুপ তৈরি করছে, আর বাকিদের বিরুদ্ধে কার্যত একটা যুদ্ধ ঘোষণা। তো একটা জটিল ইকুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। যুদ্ধ হচ্ছে ইসরায়েল ভার্সেস ইরান বা ইউএসএ ইসরায়েল ভার্সেস ইরান, কিন্তু যেন কোথাও এই মুহূর্তেই বলবো জড়িয়ে যাচ্ছে গোটা বিশ্ব। গোটা বিশ্ব হয়তো সামরিক দিক দিয়ে এখনই সেই যুদ্ধের আকারে যাচ্ছে না, কিন্তু অর্থনৈতিক যে মার্কেট, যে বাজার, সেখানে কিন্তু কার্যত বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তো এখন দেখা যাক ইরান কতটা ফাইট করতে পারে, আর এখান থেকে কিভাবে ডোনাল্ড ট্রাম্প বা তার সরকার বেরিয়ে আসে। খুব কৌতূহলের বিষয়। এবং ইসরায়েল তো তাদের মতো করে একসঙ্গে ইউএসএ তাদের একসঙ্গে তারা চলার চেষ্টা করছে, কিন্তু তাদের ওপরেও হানা আসছে। কিন্তু তাদের খুব বেশি ক্ষতি এই মুহূর্তে ইরান করতে পারছে না। কিন্তু ওই যে ব্রিগেডিয়ার দাস বললেন যে ওরা একটা করে কিছু করছে, কিন্তু অন্যদের থেকে অনেক বেশি খরচটা করিয়ে নিচ্ছে, অনেক বেশি খরচটা করে নিচ্ছে। একটা ড্রোন তাকে সামাল দিতে অনেক মিসাইল বা অনেক কিছু ইউজ করতে হচ্ছে, খরচটা ওদিক থেকে বেশি করে করিয়ে নিচ্ছে। ফলে লেন্দি যেন কোথাও একটা ফাইটে যেতে চাইছে ইরান, লেন্দি ফাইটে যেতে চাইছে ইরান। আর ফাইট লেন্দি হলে মার্কেট যে প্রভাবটা পড়বে, তার জের কিন্তু গোটা বিশ্বকে ভুগতে হবে। কিন্তু তাও কখনো কখনো বড় কিছুকে খতম করতে গেলে, মানে বড় শত্রু বা জাতির শত্রু, পৃথিবীর শত্রু, কাউকে কিছু খতম করতে গেলে বা পরবর্তী সময়ে শান্তি আনতে গেলে অনেক সময় স্টেপ নিতে হয়। কিন্তু সেই স্টেপ নেওয়াটা কতটা বিতর্কের, কতটা নৈতিক, কতটা অনৈতিক, কতটা সময় উপযোগী, এটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে। দর্শক বলবেন আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।